রাজনীতির এদের অবাধ বিচরণ ছিল মানুষের কাছে। এই যে সন্ত্রাস সৃষ্টিকারী যে সরকার বামফ্রন্ট, তার বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমরা ওনাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছিলাম অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু বারবার দেখছি ওরা ফেলিওর। সেখানে বিপ্লব কুমার দেবজি যখন আসলে 2014-তে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু এখানেও একটা পরিবর্তনের হাওয়া শুরু হয় এবং আমাদের বিপ্লবজির নেতৃত্বে আমরা নতুনভাবে আশা দেখতে চেষ্টা করি এবং সেইভাবে 2018-তে এই সরকার এখানে গঠন হয়। যখন মানুষ সব চলে আসছিল ভারতীয় জনতা পার্টিতে, ওরা কিন্তু বুঝতে পেরেছে যে মানুষ আর ওদের সাথে নেই। সমস্ত কার্যকর্তারা সবাই চলে আসলে ওরা দেখলো যে আমাদের তো আর ভবিষ্যৎ নেই। তখন তাড়াতাড়ি এসে ভারতীয় জনতা পার্টিতে ওরা যোগদান করে। কল্যাণীদি বলছিল যে আমাকে বিধানসভা 2018-তে আমাকে নমিনেশন দেওয়া হয়নি। আমি নমিনেশনের জন্য কখনই আমি অ্যাপ্লাইও করিনি, কিন্তু এরকম ছিল যেহেতু 8 নং বর্দোয়ালিতে আমার বাস নিবাস যাই বলুন, সবকিছু আমার এখানে জন্মসূত্রেই বলুন, আমার কর্মসূত্রেই বলুন, এখানে আমার সব কাজকর্ম। তো যেহেতু পলিটিক্সে আমি জয়েন করেছি, তো এখান থেকেই দেওয়ার একটা কথা হচ্ছিল। তো এমত অবস্থায় ডিসিশন হলো যে না, যারা সিটিং এমএলএ তাদেরকে দেওয়া হবে। তো সেইভাবে নমিনেশন গুলো পায়। আর আমি ওনাদেরকে হারে হারে চিনি সবাইকে। কংগ্রেসের যখন ওরা কংগ্রেস করত, তখন ওদের কাছে মেইন উদ্দেশ্য যেটা ছিল যে টিকিটটা যদি কোন রকমে পাওয়া যায় তাহলে মানুষ পেছনে ছুটবে, এবং এই ধরনের মেন্টালিটি ওদের ছিল। আমি অনেক জায়গায় ডোর টু ডোর যখন যাই, সব বলে যে এতদিন আমরা 4 দশক ধরে, ওরা বিধায়ক ছিল বলে আমাদের কোনো গার্জিয়ান ছিল না। এখন মনে হচ্ছে আমাদের একজন গার্জিয়ান হওয়ার সম্ভাবনা আছে। আমি সেটা বলছি না। অনেকে বলে যে এদিকে রাস্তা খারাপ, এদিকে জল আসে, ড্রেন নেই ইত্যাদি। তো এতদিন ধরে ওনারা কি করলেনটা কি আমি বুঝতে পারছি না। কি চেষ্টাটাই করলেন বা জানবার চেষ্টা কি করেছেন? নিজের আখের গুছাবার জন্য ওরা রাজনীতি করেছে এতদিন। খারাপ লাগে এক এক সময় যে এই দিকে না পারি ডাইরেক্ট আপনাকে বলে দেবো হবে না, এই সমস্যা অফিসের, এই সমস্যা হবে না। যাই না যেখানে, সেখানে সমস্যা কি করে দেখবে। আমি যখন এই ডোর টু ডোর যখনই সময় পাই, আমার মনে হয় রাত্রে 2টোর পরও প্রয়োজন হলে আমি ডোর টু করে নেব, কিন্তু এত মানুষ আমাকে তাড়িয়ে দেবে, বলবে ঘুমোচ্ছি, এখন আপনি ডোর টু ডোর করতে এসছেন। কিন্তু গেলে অনেক লাভবান। আজকেও আমি বৃষ্টির মধ্যে ভিজে আমি বহু জায়গায় গেছি, অনেক কিছু জানা যায়। যেমন ট্রান্সফার নিয়ে আমাদের মধ্যে অনেকে আসেন যে এমুককে ট্রান্সফার করতে হবে, ওর মানে খুব বাজে অবস্থা, চলতে পারে না। যখন চাক্ষুষ সেটা দেখলাম, তখন মনে হয় ওর ট্রান্সফারটা করা উচিত। তো এটা তো কি করে বুঝবে? তো আর এই ধরনের ব্যক্তিরা যখন দেয় কাগজ, সবসময় সন্দেহ থাকে, কারণ চোখে দেখা আর কানে শোনা দুটো দুরকম। কোথাও যায়। আমি কল্যাণী দিয়ে বলছিলেন যে উনি রেজিগনেশন দিয়ে দেবেন, দেওয়ার দরকার নেই। আমরা দেখি কে কাজ করে, কে কাজ না করে। আর কংগ্রেসের তো সিস্টেমই ছিল, কংগ্রেসের রাজনীতিতে, যে কোন রকমের জনপ্রতিনিধি হয়ে যাও আর সবাইকে ফরগেট অল দ্য পিপল। আরে কোথাও যদি একটা আগুনও লাগে, আমি তো যেতে পারি, দেখতে পারি তো কারোর বাড়ি, হয়তোবা আমি সেভাবে সে ক্ষতিপূরণ দিতে পারবো না। সেখানে তো যাবে 2-3 জন মানে মাতব্বর আছে, ওদের টেলিফোন নাম্বার রাখে, আর টেলিফোনে জিজ্ঞেস করে কেমন আছো, ভালো আছো, হ্যাঁ সবাইকে ঠিক আছে তো ঠিক আছে। আর সাধারণ মানুষের ওই মাতব্বরদের যে ভোটাধিকারের যে মাত্রাটা আর সাধারণ মানুষদের যে ভোটাধিকার, এটা কি সমান না? যেতেই না, বসে খুশ মেজাজে কংগ্রেস ভবনে গপ্প মারতো আর এইগুলি করে।
আর নিজের আখের গুছায়। আর সিপিএম এর সাথে একটা আন্ডার টেবিলে আন্ডারস্ট্যান্ডিং ছিল। দম বন্ধ করার কথা বলছিল, এবার সত্যিকারের অর্থেই দম বন্ধ করা হবে, দম বন্ধ করার অবস্থা হবে। দেখুন এই এবার বাইপোলের ইলেকশনের পরে সত্যিকারের অর্থে ওদের দম বন্ধ করার অবস্থা হবে। ওরা অ্যাকচুয়ালি মাঝে মাঝে নয়, দেয়ার নট ইন দেয়ার মাইন্ড, ইংরেজিতে বলে আর কি। আমি যদি বাংলাটা বলি তাহলে অন্য শব্দ চলে আসবে, আমি সেটা বলবো না, ওই ইংরেজি সেন্টেন্সটা বললেই ভালো। দে আর নট ইন দেয়ার মাইন্ড, তাহলে আবার পো আকার হয়ে যাবে, অনেক কিছু হবে। তো এটা আমি বলতে চাই না আর কি। কি যে করবে, কোথায় যাবে, একবার চলো তৃণমূলের পরে আবার যাও বিজেপিতে থেকে হচ্ছে না, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আমি তো লাইফস্টাইলদের আমি দেখেছি, অদ্ভুত এক সিচুয়েশন, মানে ওদের কাণ্ড কারখানা দেখে। আর আমাদের কিছু কার্যকর্তা আছে ওদের পিছনে, আমি এমুকের বন্ধু তেমুকের বন্ধু দিয়ে সারাক্ষণ ধরে ওদের পিছনে ঘুরে, কিসের জন্য ঘুরে আমার মাথায় ঢুকে লাগে। এখনো কি সেই ভূত শক্তি আসেনি? কংগ্রেস যখনই কংগ্রেসের কোন নেতা দিল্লির থেকে আসে এয়ারপোর্টে, টানার চেষ্টা করে একজন আরেকজনের, কে কার গ্রুপে আসবে। আমার দুঃখ লাগে, প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি, এর আগে উনি কংগ্রেসের বিশাল নেতা ছিলেন, উনি যখন উনাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আমি শুনেছি বক্সিনও দিয়েছেন ওকে, উনার ছেলেকেও মেরেছে। মানে এই হচ্ছে রাজনীতি, যে আগের যে রাজনীতি, লেফট ফ্রন্টের যে যিনি এখন মুখিয়া, যুগ যুগ ধরে ওনারাই খালি রাজনীতি করবেন, আর অন্যরা কে জানে, কিচ্ছু জানে না, ওনারা কবে থেকে রাজনীতি শিখেইনি। এইরকম একটা মেন্টালিটি, মানসিক অবস্থা ওদের ছিল। মানুষের সাথে, আর উনি কবে রাজনীতি করছেন, উনি তো ডাক্তার, উনি কি রাজনীতি বুঝেন? রাজনীতির অর্থ হচ্ছে বারবার চেঞ্জ করতে হবে এক একটা পার্টি, তবে রাজনীতিবিদ হওয়া যায়। আরো অনেক কিছু করলে, আর নামগুলো বললাম না, কি বিশেষ কি সব অ্যাডজেক্টিভ যদি থাকে তবেই রাজনীতিবিদ হওয়া যায়। মিথ্যে কথা বলা, চোখ টিপ দেওয়া, আরো কিছু আছে, এগুলো এখানে বলা যাবে না। হ্যাঁ, তারপরে ওই গোয়েবলসীয় কায়দায় মিথ্যে কথা বলা, আর সামনে বলবে এমন একটা ভাব দেখাবে যে মানে যা বলছে সত্যিকার অর্থে। আমি এক এক সময় অবাক হই যে আমার ছোট ছোট ভাইগুলো, যেগুলো আগে দাড়িগুলো দেখতাম কালো, এদের দাড়িগুলো সাদা হয়ে গেছে এদের পিছনে ঘুরতে ঘুরতে, জীবনে কিছুই হয়নি। দুঃখ হয় ওদের জন্য, এখনো বলছে, খুব পরিশ্রমী, খুব চিন্তা ভাবনা ওদের জন্য, কবে কি করে জায়গায় কি দিতে হবে, এইসব নিয়ে চিন্তা। আর আমাদের এখানে চিন্তা হচ্ছে এই যে জলে মানুষ এখন আক্রান্ত, সেখানে গিয়ে আমরা সারাদিন ধরে ওদের কিভাবে আমরা হেল্প করতে পারি সেই নিয়ে আমরা ব্যস্ত। কোথাও কি যাওয়া যায় কিনা এইসব নিয়ে চিন্তা, আর ওরা চিন্তা হচ্ছে এখন কলা কৌশলী করছে কোথাও কি পৌঁছানো যায় কিনা। তো আমারও অনেক যারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে কংগ্রেস থেকে অনেকে এসছে, এরা কিন্তু এদের সম্পর্কে বিরক্ত হয়ে এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সত্যিকারের অর্থে ওরা ভারতীয় জনতা পার্টি করছে। কিন্তু তারপরও আমি বলবো, যে ছেলেগুলো এখনো আছে, ছেলে মেয়ে যাই হোক, ওদের পিছনে ঘুরে লাভ হবে না। কারণ এইবার যে দম বন্ধ করার অবস্থা আসবে, এরপরে কিন্তু ওদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না, তখন কি হবে আমি চিন্তা করছি। দুঃখ হয় ওদের জন্য। আমরা একটা সময়ে ওদেরকে কিন্তু আমরাই এগিয়ে দিয়েছিলাম। ইতিহাস ওদের জানা উচিত, মনে রাখা উচিত, কিন্তু কৃতজ্ঞ মনে রাখবে না ওরা। বারবার বলছে উনি, আমি যখন সভাপতি ছিলাম তখনও বলেছে এক সাংবাদিক, আপনারা যদি চলে যান ভারতীয় জনতা পার্টির থেকে, তাহলে তো সভাপতি ডাক্তার মানিক শাহ বলছেন যে এতে উনাদের কোনো অসুবিধা নেই। বলছে উনি উনার থেকে কি রাজনীতি শিখবো, উনি আমাদের পেশেন্ট, উনার পেশেন্ট আমরা, কিন্তু উনি তো রাজনীতি কিছুই বুঝেন না। আর 4 দশক 5 দশক 3 দশক রাজনীতি করে এত রাজনীতি বুঝে যে আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে, আর আমার উত্তর শ্রী বৃদ্ধি করছে।
তো কে ভালো রাজনীতিবিদ? কে ভালো রাজনীতিবিদ? আমার তো সমস্যা হচ্ছে না, আমার পরিশ্রম হচ্ছে না, কিন্তু কথা শিল্পী কিন্তু এক একজন। কোন শিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি আজ পর্যন্ত, কিন্তু মানিক বাবু, মানিক সরকারের কথা বলছে। আমি তো আরেক সমস্যা হচ্ছে আমার নাম নিয়ে, এটাও একটা সময়, নামেও নাকি জমে টানে অনেকে বলে। তো কথা শিল্পী কিন্তু দারুণ, কিন্তু কোন শিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি। ওনারাও যেরকম আর ইনারাও সেরকম। তো দুজনের মধ্যে যুগলবন্দি ছিল। আমরাও ভাবতাম শত্রু ইত্যাদি ইত্যাদি বলতো, আমরা বলতাম না জানি কি জানি জানে, ভয় লাগতো, কারণ এত বড় তো আমরা ক্ষমতা নেই। তো আমরাও শুনতাম, আমার মা বোনেরা এখানে আছে অনেকেও শুনতো, কি জানি বলছে, এত তাত্ত্বিক কথার দরকার আছে? আমার এই এখান থেকে এটা এখানে নেব, এই কাগজটা আমি এখান থেকে এখানে নেব, এর জন্য তাত্ত্বিকের কি আছে? সহজ সরল ভাবে সোজা চাপটা। আমার মানুষের মূল যে চাহিদা, মূল যে সমস্যা, সেটা সমাধান করব। এখানে ওই চাইনাতে কি হয়েছে তার এখানে তাত্ত্বিক, রাশিয়াতে কি হয়েছে এখানে বললে আপনার কি পেট ভরবে? ভিয়েতনামে কি হয়েছে সেটা বললে লাভ হবে? ভিয়েতনামে যে ফল তৈরি হয় ত্রিপুরাতে হবে? হবে না তো। চাইনাতে কিছু ফল আছে, চাইনাতেই হয়, এখানে হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়ালজির ইন্টিগ্রাল হিউম্যানিজম, এখানে সেটা হবে। এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটা হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা সেটা এখানে প্রতিফলিত হবে। এইভাবে টুপি পরিয়ে পরিয়ে এতদিন আমাদের চালিয়েছে। রেড বুক, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, ডিউ রেড রিভলিউশন, গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না। অদ্ভুত। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান। আপনারাই বলুন, আমরা কি বন্দুক মেরে পলিটিক্যাল স্ট্রেংথ বেড়েছে? মানুষের সাথে যদি আমরা থাকি, দেশকে যদি আমরা গড়তে চাই, দেশকে যাতে গড়তে না পারি এর জন্যই বলে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান। নিজেরা অন্যদেরকে বলবে যে পড়াশোনা না করতে, আর নিজের ছেলে মেয়েদেরকে বিদাত থেকে পড়িয়ে আনছে। নিজেরা বলছে যে না ইংরেজি পড়তে পারবে না, নিজের ছেলে মেয়েকে একদম কেতা দুরস্ত করে ইংরেজ ব্রিটেন থেকে পড়িয়ে আনছে। এগুলো তো আমরা দেখেছি। আর ওদের কথা তো বলে লাভ নেই, ওই যে অপোজিশনে। আর উনি তো সবসময় বলতেন যে ভালো মানুষ হওয়া চায়, ভালো ডাক্তার হলে হবে না, ভালো মানুষ হতে হবে। ওই লেফট ফ্রন্টের যিনি মুখিয়া কি বলছেন, ভালো মানুষ হতে হবে, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না। তো ভালো মানুষের সংজ্ঞাটা কি আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল, জেনারেল সার্জন। আমি বললাম কি দাদা এটা কি বলছেন ভালো মানুষের সংজ্ঞাটা? বলে না, ভালো মানুষ হওয়ার সংজ্ঞাটা হচ্ছে সিপিএম হতে হবে, তবেই ভালো মানুষ হওয়া যাবে। ভালো ডাক্তার হলে হবে না, ভালো ইঞ্জিনিয়ার হলে হবে না, ভালো সিপিএম হতে হবে, তবেই ভালো সব। এবং অনেক আমার বন্ধু বান্ধব আছে যারা সিপিএম হয়েছে, মানে ভালো মানুষ, ভালো ডাক্তার হয়েছে। আর আমরা মতো যারা ডাক্তার আছে কোনোদিন ভালো হতে পারলাম না। ট্রান্সফারের পর ট্রান্সফার, ডিমোশনের পর ডিমোশন, বারবার হাইকোর্ট, মশার কামড় ইত্যাদি। আর অ্যাডভোকেট এখানে আছে কিনা জানি না, কতবার যে মশার কামড় খেতে হয়েছে সামনে। তো এরা তো এইসব মানুষকে মানুষ বলে ওরা কোনোদিন চিন্তা করেন। ডাক্তারবাবু ভালো, কিন্তু উনি অপোজিট পোলের লোক। আর এটা কি কথা বলুন? যখন ওনাকে বলা হলো উনি তো একমাত্র ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, উনাকে কেন আপনারা ট্রান্সফার করছেন? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের কথা শুনতে বলুন। তার তোমার কথা কি শুনবো? এজমা দিয়ে দিল ত্রিপুরা মেডিকেল কলেজে। আমি প্রেসিডেন্ট ছিলাম ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশনে। এজমা দিয়ে দিল। আমার সাথে আমার যারা বন্ধুরা ছিল ওরা অনেকে ভয়ে চলে গেছিল, বললো যে আরে ছাড়ুন এবার স্ট্রাইক, মানে আন্দোলন। আমি বললাম আমি যেখানে আছি, আমি আমার লাইফে আজ পর্যন্ত তাদের সাথে, এবং বাধ্য হয়েছে তৎকালীন সময়ের যে সরকার এই এজমা উঠাবার জন্য। যে কারণে এবার এজমা আমরা যখন করলাম বিপ্লবজির কাছে, আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছিলাম যে ওরা কিন্তু তখন বিরোধিতা করলো যে এজমা এখানে লাগু করা উচিত না।
তো তোমরা যখন করছিলে তখন তোমাদের মনে ছিল না? আর এই কথাগুলো যখন বিধানসভা বলেছে তখন লেজ গুটিয়ে পালাবার উপক্রম। এইভাবে হয় না। ইয়াজবাদ দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে। এটা হচ্ছে এক্সট্রিম হাতিয়ার ওদের। আর তৃণমূল তো অদ্ভুত। তৃণমূল তো এখন তো ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা দাঁড়িয়েছে অনেকটা মনে হয় যে মিনি পাকিস্তান। পশ্চিমবঙ্গে তো মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে। ভয় লাগে। আমি রাজ্যসভাতে যেদিন শপথ নিলাম পরের দিন আমাকে বলা হলো যে ডাউলং যে সম্প্রদায় আছে তাদেরকে এসটি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করতে হবে। এটা পার্লামেন্টে পাস হয়েছে, কিন্তু বিল হতে গেলে সেটা আপার যে আমাদের রাজ্যসভা সেখানে পাস হতে হবে। তো সেখানে আমি এটার সাপোর্টে আমি বললাম। বলার পরে বেশ সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে, হয়তো অনেকে দেখেছেন বিভিন্ন ডাটা ফাটা নিয়ে আমি এটাকে ভালোভাবে সাপোর্ট করে আমি হঠাৎ করে পেছন থেকে দেখি খেলা হবে এখানে এসছেন ভদ্রমহিলা। আমি বললাম এটা কি হলো? কোনো মানে আছে? আমি তো আমার কথা বললাম, তোমার খেলার সাথে এটা কি সম্পর্ক? তো এই হচ্ছে ওদের কালচার। মানে অদ্ভুত। আমি তাকালাম ওর দিকে, এখানে ঘুরছে, এখন রাজ্যসভার সদস্য হয়েছেন উনি, খেলা হবে। আমি তাকালাম, কিচ্ছু বললাম না। লিফটে উঠছি, হঠাৎ একজন বলছে আমি এমুক। আমি আচ্ছা ভালো, খুব ভালো হয়েছে, নমস্কার। আপনাদের এখানে যে গেলাম না, কি মাঠটা না মেরেছে। তা আমি বললাম আচ্ছা এভাবে বলতে পারে আমাকে? আমি তো অদ্ভুত, আমি কি উত্তর দেবো বলুন? যাই হোক, আমি বললাম যে আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। একটা রুমে গেছি আমি। রুমে গিয়ে ওই রাজ্যসভার সদস্য হওয়ার সুবাদে মানে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়, তো ফর্ম টর্ম ফিল আপ করছি। হঠাৎ করে দেখি ওই ভদ্রমহিলা তৃণমূলের, খুব গরম, আপনি আমাদের একজন ক্লার্ককে বলছে আর কি, ওখানে ডিলিং ক্লার্ককে, আমাকে চেনেন, আমরা ল মেকার, আমাদের ল শিখাবেন না। আমি ভদ্রলোক যেখানে আমি ওই ফর্মটা ফিল আপ করছিলাম, ওনাকে আমি বললাম আমার অ্যাপার্টমেন্টটা যেন ওদের সাথে না দেন। কেন? দেখলেন না অবস্থা, এদের থেকে অনেক দূরে, যত দূরে দেওয়া যায় সেখানে দেবেন। তো ইয়ে হচ্ছে ওদের কালচার, মানে অদ্ভুত। খেলা হবে। আমি এক জায়গায় বলেছিলাম ঠিক আছে ফুটবলটা নিয়ে আসুন, লাঠিটা আমি মারবো। কি করবোটা কি? আচ্ছা আপনি বলুন, খেলা হবে, প্রসঞ্জিৎ কে যে ফুটবলার, ওনাকে এনে ফুটবল খেলছে 5 স্টার হোটেলের মধ্যে, এসছিল না কিছুদিন আগে। তো এদের এটা কোনো ফিলোসফি হতে পারে? আমি যদি এখানে ক্রিকেট খেলা হবে, ভালো লাগবে? তো এই রাজনীতির থেকে আমরা মুক্তি চাই। না সিপিএম, না কংগ্রেস, না তৃণমূল। তাহলে কোনটা রইল? ভারতীয় জনতা পার্টি। আমাদের পার্টির এক একজন কার্যকর্তা কিভাবে মানুষের জন্য কাজ করতে চায় এটা বুঝতে হবে। প্রতিটা লোক এত বড় মানে রাষ্ট্রবাদী চিন্তাধারায় কোনোদিন আমরা ভাবতে পারিনি। কোনোদিন সবসময় কথা বলছে যে লাস্টের যে ব্যক্তি, অন্তিম ব্যক্তি, তাদের জন্য আমরা সবসময় বলি ওনাদের কথা চিন্তা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেইভাবে কাজ করেন, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিও সেইভাবে কাজ করছেন, বিপ্লবী করেছেন। আমি এখন সেই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা একটা কালচার এখন নতুন ভাবে এখানে সৃষ্টি করতে হবে। ল্যাটারাল এন্ট্রি নিয়ে 77, 78 এর ঘটনা আপনারা সবাই জানেন, কিভাবে ল্যাটারাল এন্ট্রি নিয়ে সিপিএম ঢুকেছে। ত্রিপুরার মানুষ সবসময় লেফট ফ্রন্ট বিরোধী বা সিপিএম বিরোধী, কিন্তু কংগ্রেসের কাছে সুযোগ ছিল। কংগ্রেসের এখন বর্তমান অবস্থা দেখুন কি দাঁড়িয়েছে। এটা কঙ্কালসার একটা স্কেলিটন আমি বলবো, সেখানে গিয়ে জয়েন করেছে ওনারা। কি করবে বুঝতে পারছিল না। তো এখান থেকে এই কংগ্রেসকে যদি আপনারা ভোট দিন, কি করবেটা কি বলুন? কি হবেটা কি? আমাদের সরকার কি পড়ে যাবে? আর ওনারা কি ওইটা একই ঘটনা, রাস্তাঘাট সে একই দাঁড়াবে। একটু ভাবার বিষয় যে আপনারা এতদিন ধরে কোন ধরনের লোককে আপনারা নির্বাচিত করেছেন।
ওদের থেকে আমরা এখন মুক্তি চাই। আমি বলছি না আমাকে ভোট দিন, কিন্তু কাকে ভোট দেবেন? নরেন্দ্র মোদী চাইওয়ালা, সে আজকে স্বপ্নের সদাগর, সারা পৃথিবীকে দেখাচ্ছে, সারা ভারতবর্ষকে দেখাচ্ছে এরকম একটা ব্যক্তির পার্টির আমরা সব সৈনিক। মুখ্যমন্ত্রী তো পরে, মুখ্যমন্ত্রী তো এখনো অনেক সময় বললে বুঝতে পারি না মুখ্যমন্ত্রী কিনা, কারণ সেভাবে আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। দায়িত্বের চিন্তা ভাবনা আসতে হবে, সেগুলো নিয়ে চিন্তা, সংগঠন নিয়ে চিন্তা, সবাইকে এতগুলো লোককে একসাথে রাখা। অনেকের অনেক রকমের অভিযোগ থাকে, অনেককে সম্মান আমরা মনে থাকে না, বা অনেকের কাজে ব্যস্ত থাকে, তো সবাইকে নিয়ে একসাথে চলার মানসিকতা রাখি। আর সর্বোপরি সাধারণ মানুষের কথা, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে। এখন তো কই সরকারি যারা কর্মচারী ওদের থেকে মাসে মাসে চাঁদা নেয় না তো। এগুলো মানুষ বুঝতে হবে। আমার মনে আছে, এর জন্যই তো আমাকে এইভাবে ট্রান্সফার করতো। একবার উদয়পুরে আমার যখন পোস্টিং, একজন সাইডে হগব নেতা বসে আছে আর সাথে আরেকজন। তা আমি যখন আমার বেতনটা ক্যাশ টাকা দিত, দেখলাম যে এত কম কেন, অবাক হয়ে গেলো। মানে এটা তো এখানে দিতে হবে, ওই যে টাকাটা পুরোটা দেন, পুরো টাকা দিন। বলে না আমাদের তো এমুক আছে। আমি যে পুরো টাকা দিন আপনি, আপনার তো সাহস কত বড় হলো। যদি টাকা নিতে হয় আমার বাড়িতে আসুন, পায়ের সুখ তোলা আগে কম করুন, ওই সব রিপোর্ট তো গিয়ে ইয়েতে। আমার ডাক্তার সংগঠনের একবার একদম পুরো মারখা মারা, তখন ওরা এসে বলছে যে এরকম এক ডাক্তার মারা গেছে, তো আপনাদের যে আমাদের ডেন্টাল অ্যাসোসিয়েশনের, আমি ছিলাম সেক্রেটারি তখন, তো বলছে যে আপনারা একটু আমাদের হেল্প করুন। তাই বললাম কি হেল্প করবো? তো এটা তো তোমাদের, তাহলে ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন লিখতে হবে, তবে দেবো, আদারওয়াইজ দেবো না। দেইনি, এগুলো আমি দিতাম না। আমার মনে আছে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো পরিচয় আছে, বিমল সিনহা স্বাস্থ্যমন্ত্রী, আপনারা সবাই জানেন। ত্রিপুরা মেডিকেল কলেজে উনি মারা যাওয়ার পর, মারা যাওয়ার মানে ওনাকে খুন করা হয়েছে, সবাই জানেন আপনারা, তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেব সবাই। হঠাৎ করে এক ডাক্তার সংগঠনের সেক্রেটারি ওদের, ও দেখি এসে এরকম করছে। আমি বললাম আর এটা কি? আমি বললাম এটা কি হলো? এটা তো সিটুর ইস্যু। তা আমি অবজেকশন দিলাম, এটা আমি মানতে পারি না, তুমি দাও, দিয়ে নমস্কার করো, এই তো নিয়ম। তো বলে না, এক একজনের সম্মান প্রদর্শনের এক এক রকম নিয়ম। আমাকে যাও তুমি সিটু অফিসে যাও। ডাক্তার আবার সিটু, আমি প্রথম শুনলাম। তো এই সব মিলিয়ে টিলিয়ে আমার এগেনস্টে সব ওইখানে বসতো আর কি। এর জন্যই ওই আমার বারবার হাইকোর্টে যেতে হতো। এদের একবার তো এরকম হয়েছে, আপনি কালকে আসবেন, কি ব্যাপার? গেলাম, উনি নেই এখন স্বাস্থ্যমন্ত্রী। বলছে যে আপনি এইসব ছোটখাটো সংগঠন কেন করবো, ভাবে সাহায্য করবো। আমি খুব ভালো লাগলো স্যার, আমি আমার একটা নিজস্ব আইডিওলজি আছে, সেই আইডিওলজি নিয়ে আমি থাকতে চাই। বলে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আমার সাথে হ্যান্ডশেক করলো। মানে এইভাবে টেনে 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 সংগঠন একটা পাওয়ার, একটা দেওয়ার, এই ধরনের টেন্ডেন্সি করে। আর আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা বলছি যে কিচ্ছু দেব না। যদি পার্টি করতে হয় নিজে দেওয়ার জন্য পার্টি করো, পার্টি দেখবে কাকে কি দেবে। আর ওরা করতো দিয়ে পার্টি করতো, কিছু ওই মোরলদের করতো, ওই যে বুকের মধ্যে টাকা নিয়ে ঘুমিয়েছে, আপনারা সবাই জানেন। এই ধরনের লোকগুলোর কথা মনে করুন আপনারা। তো এর থেকে আমরা মুক্তি চাই, এবং আমাদের সরকার সেই দিশাতে আমরা কাজ করব। আমি আজকেও এক জায়গায় বলেছি, ওরা ডিএ নিয়ে চিন্তায়, যে ডিএ দেওয়া হবে কিনা। সরকার নিশ্চয়ই এগুলো চিন্তা ভাবনা করবেন, এগুলো নিয়ে তো এখন বলা যাবে না, কোড অফ কন্ডাক্ট আছে। কিন্তু এগুলো দিলে কাজটাও কিন্তু একদম পুরো আমরা নেব, কাজগুলোও কিন্তু আপনাদের থেকে আমরা নেব। খালি অনেক আধিকারিক আমাকে এসে ফুলমালা দিতে এসেছিল যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি। তো অনেকে আমার পেশেন্ট ছিল, তো এসে আমাকে যখন বলছিল, আমি বললাম দেখুন, আগে তো আমার পেশেন্ট ছিলেন, ট্রিটমেন্ট করেছি, এখন কিন্তু বড় ট্রিটমেন্ট করবো। তারা বুঝতে পারছে না যে কি হয়েছে। তো একটা সেন্স অফ হিউমার থাকবে, কাজও নিতে হবে, একটা পরিবেশ থাকতে হবে, গায়ের জুড়ে চোখ রাঙিয়ে কাজ হয় না। সরকার এবং আমাদের পার্টি সেইভাবেই কাজ করবে। ভোট আসবে যাবে,
কত ভোটে আমরা হারবো জিতবো সেটা তো পরের বিষয়, কিন্তু একটা হিউম্যান টাচ নিয়ে আমরা সব মানুষের কাছে যেতে চাই, কথা শুনতে চাই, আর কিচ্ছু লাগবে না। এবং সেইভাবে আমাদের যারা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি যারা হয়েছে, যারা বিজেপি হতে পারেনি, ওই এসে আবার চলে গেছে টপকে ওইখানে। এখন কি হবে আগামী দিন আমি তো বলেই দিলাম, ওদের ভবিষ্যৎ এখনই বলে দিতে পারি। আমরা হাত দেখে যে ওরা কি বলে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই, এখনই বলে দিতে পারি আমরা। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, অনেকক্ষণ ধরে আপনারা বক বক শুনছেন। আগামী দিন 23 তারিখ সবাই যাবেন, গিয়ে পদ্ম চিহ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভোটটা দেবেন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ।